রাখার জন্যই বাবা মায়ের প্রতি তাদের যে দায়িত্ব ইসলাম কর্তৃক অর্পিত তা যদি কোনো বাচ্চার ক্ষেত্রে পরিপূর্ণরূপে অনুসরণ করা হয় তাহলে ভবিষ্যতে একটা বাচ্চা অবশ্যই সে দেশ ও জাতির তরে সেবা করতে পারে, এরকম মন মানসিকতা নিয়ে বড় হবে। মায়ের পরিচর্যার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে পৃথিবীর এক মহিষী নারী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর মা জননী হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের প্রসূতি এবং গর্ভকালীন সময়ের কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে শুধুমাত্র মায়ের গর্ভবতী মায়ের যত্ন নেওয়ার উপরে ভিত্তি করে। ওই কাহিনীতে বলা আছে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করার সময় ঘনিয়ে আসলো, তিনি একাকিত্ব নির্জন স্থানে চলে গেলেন এবং সেখানে তার দুঃখ কষ্ট চিন্তা ভাবনার মধ্যে তিনি পড়ে গেলেন। কি যাই হয়, তিনি আফসোস করে বলতে লাগলেন, হায় যদি আমার মৃত্যু হতো অথবা মানুষের স্মৃতি থেকে যদি আমি বিলীন হয়ে যেতাম তাহলে এই কষ্ট থেকে কতই না উত্তম হতো। তখনই সান্ত্বনার বাণী রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে বললেন, হে মারিয়াম, তুমি চিন্তিত হইও না, দুঃখিত হইও না, তোমার পান করার যা কিছু প্রয়োজন ওই হিসেবে আমি তোমার পদতলে নহর প্রবাহিত করেছি, নদী প্রবাহিত করেছি, সেখান থেকে তুমি পানি পান করে তৃষ্ণাকে তুমি নিবারণ করবে। সাথে সাথে তোমার পাশে যে খেজুর বৃক্ষ রয়েছে ওটার শাখা ঝাড়া দিয়ে তুমি সেখান থেকে তরুতাজা খেজুর বক্ষণ করে নিজেকে পরিতৃপ্ত করবে এবং সন্তান প্রসবের পর সন্তানদের দিকে তাকিয়ে তোমার সকল ক্লান্তিকে মুছে ফেলে প্রশান্ত রূপে নিজেকে তৈরি করে নিবে। এই আয়াত থেকে বোঝা যায় একজন মায়ের স্বাস্থ্যের প্রতি কতটুকু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য। পাশাপাশি বাচ্চার পরিচর্যাও আমাদের খুব বেশি প্রয়োজন। এই হিসেবে ইসলাম বলে বাচ্চা জন্মের পর পরিপূর্ণ 2টা বছর তাকে মায়ের বুকের দুধ পান করাতে হবে। সাথে সাথে স্বামীকে তাদের ভরণ পোষণ, তাদের খাবার দাবারের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে। সুতরাং বর্তমান সময়ে আমরা কিভাবে যে একজন মায়ের স্বাস্থ্য রক্ষিত হবে, সুস্বাস্থ্য ঠিক থাকবে, একজন বাচ্চা কিভাবে পরিচর্যা করলে সঠিকভাবে সে বেড়ে উঠবে, ওই দিক নির্দেশনাগুলো আমরা ঘরে কখনো পাবো না। আমাদেরকে সাক্ষাৎ করতে হবে একজন ডক্টরের, একটা সেবা সেন্টারের সাথে আমাদেরকে কানেকশন রাখতে হবে। তাহলে একজন বাচ্চা এবং একজন মা অবশ্যই সুস্থ রূপে বেড়ে উঠবে। এই সেবার লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা নিয়ে আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল বিগত 5 বছর যাবৎ দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। দোয়া করি আল্লাহ পাক যেন এই সেবাকে সমুন্নত রেখে দেশ ও জাতির কল্যাণে এবং চিকিৎসা সেবা যেন অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল, সেই কামনা রাখি। এবং যারা সেবা দিয়ে যাচ্ছে এই ডক্টরস টিম এবং নার্স, অন্যান্য যারা সেবার সাথে জড়িত, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করে আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখছেন অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালসের চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আনন্দ রাও স্যারকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। Good afternoon, everybody, and welcome to this special day. It is special for more than one reason, and but before I get into the multiple reasons of why it is special, I would like to always thank the founding members of such a wonderful institution. The infrastructure that was planned, the vision that was held by Professor Dr. Rabiul Hussain, Mr. M.A. Malik, Mr. Firdaus Chaudhary, and all the board of directors at that point of time, I think is amazing. And some of the services that were done during COVID, they still talked about in Chittagong about this hospital before we all came in. So, and again, I always do this whenever I am on stage. I always thank for an opportunity for allowing us to be with you. It's important because we are about 14-15 of us now, but when we came we were only 2 of us. So it's always
a sense of gratitude that I always, give back to Bangladesh and its citizens. So I have a few things to share, but before that, I'd like to share a quote. So what many think as a challenge, right? Some people take it as a transformative opportunity, right? So I think this hospital is one such example. The Department of Pediatrics, under Dr. Faisal is another such example, because it's a challenge, but it is taken as a transformative opportunity by him and his team, and then he built his own team. So it's not easy. And then, when we came in, we had another set of challenges to look into. So I think the hospital lives on the positive thoughts of many of us here, and that is the key to why we are gathered here today. So I think that's the first and a strong message that I have realized myself, that we have a lot of people who are like-minded, who think aggressively, who want to do positive things for the citizens, and that's more important, because in hospitals we talk about patients, we talk about outcomes. Right? The rest is all, byproducts of whatever we do. So I think, my personal commendation to Dr. Faisal for his clinical leadership, putting team together, because he was comfortable in the job he was doing at, the KSA. So from there to bring a team along, get them the confidence to move on, design the infrastructure for this hospital, I think is a big task. So, exemplary leadership is something that I can, sum it up, in simple words, if I have to say it very, very quickly. So, thanks, Dr. Faisal. I think that's a challenge you have taken and built it for the citizens of the city. So, that's important. And from there on, giving a subspecialty outlook to the program, because pediatrics is an umbrella, a huge, sphere of activities can be done under it. And more particularly, I would like to, discuss the CDC, because Child Development Center is a concept that's still not picked up in many parts of this part of the world, including India, Nepal, etc. So I'm happy that, when I came here, I was surprised to see that there was already a CDC which was planned, which is a part of the vision and the growth. So I think that's a big achievement. And since we all joined hands together, the subspecialty outlook has grown better. Today we have a pediatric neurologist, Dr. Alauddin. We have pediatric gastroenterologist, Dr. Zinat. And of course, CDC, like I already mentioned, we have all our own internal doctors managing this. So it's important that we start looking at pediatric subspecialties and grow. So we are actively looking for pediatric gastroenterology. Sometimes somebody full-time who can work with us. So Dr. Faisal and myself had multiple discussions on this. Now we have pediatric hematology also. Professor Karim sir is here. So with that help, we are able to move on to hemat and hemato-oncology as well. So I think a lot more, areas in pediatrics, there are super specializations today, and we would like to catch on with the moving trend, as we move further on with all subspecialties and super subspecialties that we want to do. Pediatric surgery, I also have Dr. Adnan. I can't see him here somewhere, but he's one of the finest pediatric surgeons, I could say, young talent. Of course, this number doesn't speak much about, his value, because numbers are not values. Right, so the lives saved is more important, the lives touched is more important. So for those of you who see our advertisements, we always say lives touched, because that's more important. Families touched, lives touched. It's more important because it's not a case number that matters to us. Case number is for documentation. Right? But it's not beyond that, because it's the number of lives or the families that actually make a difference to us. So I would also like to thank, take this opportunity first for choosing, and then of course, we perpetuated it together. The nurses, the hygiene keepers, the PCAs, and all of them who have their task cut out. And particularly, when the season comes in, kids are the most vulnerable, we all know. And when the season comes in, it's a big challenge for these people to be there 24/7. So I think it's important that, they retain their energies. And some of the kids who got well are with us here, so that's interesting. So thanks for coming, all of you. It's really a pleasure. I keep meeting them in the OPDs, but I'm so happy that all of you are here today on this occasion. And also I would like to, bring in a lot of support departments here, because the hospital has undergone a certain transformation over 5 years. So slowly support departments have been built. The challenges have come on. So today we have, lot more people. So we are a family of more than 650, 700 people today, including the first security guard to, up to my level. So we are a big family today. So in corporates, we don't use the word family, because in the IT corporate, family means nothing.
because they torture them. But in hospital, family is a family because we are there, and health is the concern that you need friends, you need family. So that's why in hospitals I want to retain the word family. In corporate culture today, if you go to IT companies or consulting companies, they will tell you family is all nothing. But in hospitals, it is still true because we have to work like that. There is no choice. Hospital is one of the most complex organizations, and everybody does not understand everything at that moment because everybody is focusing on what they need to get. So to have a view is important because that's where family is important. Ah, Adnan, I saw you. So I missed you. You're sitting behind somebody. Yeah, okay. So I think this is something. So thanks to the nursing department, the operations, the hygiene, the PCA, my BD team. A lot of people have worked into this, not only this day, but essentially to touch lives and make the difference to all the people who trust us as a brand. Through the year that I have been associated, through the almost 2 years now, just 3 months short of 2 years, a lot of initiatives have come in, the latest one being Lactation Week, etc. So we do this, but we are doing it more in terms of awareness. So we do not believe in, fear as such to say, if this is the symptom and this is the disease. So that's the wrong way of, keeping brands in the minds of people. We don't believe that. So for those of you who have observed, our advertisements are always positive, right? So we never put somebody holding a chest or somebody holding a stomach or somebody holding a back. These things are bad advertisements. So we don't follow any of these. It's because you don't want to fearmonger people, right? You want to give them confidence. So you always talk of good things. But when they trust you for life. And pediatrics is one such department because when they trust you, starting from the obstetrician, Dr. Dilan is here, and maybe some of our other senior colleagues will join us. It's very interesting to see that they hand over the baby, but the family continues with the hospital. So it's almost 18 years. Plus maybe another year of pregnancy, etc. So almost 19-year relationship with a hospital or a doctor or a clinic continues. That's the beauty of this handing over process. So we are very fortunate that we have active departments on both sides. I would also like to have a special mention about our neonatal transport, ventilated transport, because neonatal emergencies give you very less time. Sometimes hours, less than an hour sometimes. And that kind of retrieval happens personally with the hands of doctors. And that's very, very touching for the family. And of course, it's a responsibility from the clinical side. But the family feels much better if a doctor sees, doctor understands, and then a paramedic and a nurse, assist the transfer along with the doctor. So that's something that's very critical. And we are unique in that sense. And last week, from a fortnight ago, we were discussing that next time we will advertise directly the NICU transport ambulance number so that parents in distress can also call. Judging the distress is left to the clinician who understands once they see the baby. So that is something that we have now grown into. So it is important because I normally don't make notes, but this time I wanted to because I wanted to cover about 19 months together. So I thought a lot of initiatives are there. So we had a wonderful response on our NICU walkthrough. A beautiful video we made, but a lot of response. Even today we get a lot of response on that video. So I think that shows how much people want to get some of these services. I personally feel that we have a lot more to do, but whenever you have a lot more to do, you have challenges, right? Everybody wants to do something good. Approaches can be different, but ultimately we have to merge as one team to try to get things done, and that's been our endeavor more often than not. So we also have a special We Care series, which is talking about common subjects. So Dr. Faisal touched upon one very important subject, about crying babies, whether crying babies are always healthy. So so it's a very common subject. Everybody thinks a crying baby is healthy. So it's important to know what happens in 24-48 hours. So I think that's why when I requested, he said, yeah, it's a very good topic, let's do it. So that was the first launch of the Pediatric We Care series. So I urge all of you to go back to your digital pages, your respective personal accounts, and probably see and share, and that will be very, very useful for us. But my last sentence should be that this is an inflection point for us as a hospital, as a department. Today we are talking of one department and its success, and we are celebrating, but there's a collaborative activity that's happening from many clinical departments. So it's an inflection point for the hospital.
the trust of the people needs to be earned one stage, retained another, and then perpetuated. So we are at that stage today, and like I said, all of us want to do good. All of us feel that we can do better. But this transformation stage, this inflection point puts us into some very responsible moments. And that is why I'll call upon everybody here in this room to understand that, we are together in this journey, and whatever best we can do for the society, right? We are here as the Apollo Imperial Hospitals. So thank you all of you for your time, for being here, and more importantly, thank you, sir, for getting us at the 5th year milestone and some of these numbers, because I think it's your trust and your confidence that kind of pushed us here, and we are here to just grow it further. So thank you all. God bless you, ma'am. One thing I can tell you: all the kids he is treating, we'll make sure they come to your school. Thank you, sir, for sharing your insights and the services of our pediatric and neonatology department as well as about the hospitals. So, এখন আমি আমাদের এই অনুষ্ঠানের পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মিস রুবাইনা মাহমুদ চৌধুরীকে, হেড অফ আপার স্কুল CGS কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, গুড আফটারনুন। আমি আমার স্পিচটা বাংলা আর ইংলিশ মিক্স করে বলবো। আমি একটা গল্প বলতে চাই। একটা ফ্র্যান্টিক একটা মা, যে রাত 3টা বাজে তার বাচ্চা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, অনেক দিন ধরে কাশি, অনেক দিন ধরে কফ। So she doesn't know what to do, because mothers, when they're frantic, they are the only ones who know why they're frantic. কারণ একটা বাচ্চার কষ্টটা মা যেভাবে করে বুঝে আর কেউ বুঝে না। So in that moment she calls everybody in her house, the grandfather, the father, the mother, everybody's up and awake, and she's saying, something is wrong with this baby, we have to take him to the hospital immediately. We have to go, we have to go, we have to go. And understanding her plight, everybody rushes into the car, and there is only one option in Chittagong, and everybody knows it, and it's Imperial Hospital. Immediately we are rushed to the emergency room, and the staff in that room is so kind to this frantic mother. They try to calm her down, but they're understanding that it's really not going to work. So they say, it's okay, আপনি আপনার বাচ্চার সাথে বসেন, কোনো সমস্যা নাই, আমরা সব কিছু take care করব। She sighs, she takes a long sigh of relief, thinking that আচ্ছা মনে হচ্ছে সব ঠিকই হবে, কিন্তু মনে তো অনেক ভয়। So she's sitting in that room, she's sitting with her baby, and she's hoping that something will happen. Immediately the কোনো একটা ডক্টরকে কন্ট্যাক্ট করা হয়। আন্ডারস্ট্যান্ড দ্যাট রাত 3টা বাজতেছে, এটা 7টা না, 8টা না, বা বিকাল না, এরকম কিছু না, রাত 3টা। At this point এটা এখন 4টা হয়ে গেছে। So বলা হলো that okay, you need to be taken to the pediatric ICU. ভয়ে ওই মায়ের জান আরো ফ্র্যান্টিক হয়ে গেল। But once she goes to the PICU, she sees that there are other parents that are like that. Our Mara are allowed in the PICU. And Mata তখন বুঝলো that something must be going right, because none of the other mothers are frantic. সব মারা খুবই calm, শুধু সেই ভয় পাচ্ছে। So she says, okay, I need to calm down and I need to see what's going on. She calms down. The baby in that soothing environment finally falls asleep in her arms. Shakal hoy, and an army of bearded men come to her aid, headed by Dr. Faisal, Dr. Hassan Zahid. Everybody's there, and for some reason
the child that was crying and whining in the morning sees them and finds some sort of trust in them. Perhaps the child relates the bearded man to his nana or dada and says, okay, maybe I can trust them. And these men who were like angels listened to this mother going on and on and on about what happened, what not, and for a moment they never interrupt her. Kokhono bole na that acha amaderke bolte den, ekbaro na pura kothata shune. আর মারা যখন ফ্র্যান্টিক হয়ে যায় এত কিছু বলতে থাকে হয়তো মেক সেন্স করতেছে হয়তো মেক সেন্স করছে না কিন্তু বলবেই এন্ড ওরা সব শুনলো দেন ওরা ভেরি কুইকলি নার্সকে বললো কি কি করতে হবে পাইপ দিয়ে এটা করতে হবে নাক থেকে এটা বের করতে হবে নেবুলাইজ করতে হবে এভরিথিং And then that army of bearded angels, they all leave, and then a group of other angels take their place, the nurses of the PQ. আমি নিজেও একটা মহিলা, আমি নিজেও একটা মা। ওরা কি দিয়ে বানানো আমি জানি না। যখন বাচ্চাটাকে ওরা এতটুকু বুঝে দ্যাট মাদেরকে যখন স্ট্রং হতে হয় মারা সব সময় স্ট্রং হয়ে যায় সো ওরা আমাকে বললো সরি আমি বলেই দিচ্ছি দ্যাট ওই ফ্র্যান্টিক মাটা আমি বাট ওরা বললো ধরেন আপনার বাচ্চাকে যদি আপনি না ধরেন ও আমাদেরকে ট্রাস্ট করবে না সো আই হোল্ড মাই চাইল্ড ডাউন দ্য পাইপ গোজ ইন all that mucus is sucked out, my heart is dying, but I know that this is necessary. And ওই স্ট্রেংথটা ওই নার্সের টিমটা আমাকে দিল that you can do it because your child needs to survive and you have the strength to do this. যখন পিকিউতে আমার বাচ্চা আর আমি 2 দিন থেকে 3 দিন থাকলাম He's finally breathing, he's again smiling and everything. Then finally, Dr. Faisal Bollo, we can take him to the normal, the ward, the room. Galam, okhaneo, I'm still crazy. I'm like, I don't know what's happening. Okhaneo nurse, shabai, so patient, so caring. And finally, within 5 days, my kid was mine again. And one thing I will mention, I don't know who is in charge of this, but there is a khichuri that is made for the children to eat. My children still don't eat anything properly, but I want the recipe for that khichuri because he ate that and ate it up like there was nothing else tastier than that. So then finally I go home and then within 3 days my other baby, my other twin goes through the same thing and this time Dr. Faisal wasn't there. I go to Dr. Hassan Zahid and he says you know what to do and I said yeah I know what to do and we do the same thing again and twice around I get the same sort of treatment and I get the same sort of love, affection and strength. I am also in the service industry. I am a teacher and we are in the business of serving students, serving the youth. And one of the things that Sir had said, that this sort of service is not about numbers, but it is about the quality. And yes, these are all great numbers and I have 2, so I understand the plight of numbers. But love and empathy and care cannot be judged by numbers. And I know that because that is how we serve as well. Because it's about a team that works together from the top to the bottom. And everyone is in that same mentality that we are here to serve with love.
And Imperial Hospital, whenever you enter, you are served with love. And actually, Dr. Dilansis is here. She was my gynecologist. My first meeting here, when I first came, I was so scared. And she was the first person who I came to, and we had a long conversation, and she gave me so much assurance. And I found that assurance again in the pediatrics team. And it's not only me, but every single one of my colleagues. We have almost in a month, I will have at least three times at 2:30 or 3:30 when all of you start your work. Some of you are in the morning. I have so many parents, especially during this season. We have an appointment at Imperial Hospital. We have to go, and I know, of course, go. So I want to thank the team at Imperial for continuing to do what you're doing, not only since the COVID time, but even till today. You are creating a brand of excellence that Chittagong needed so desperately, and you are continuing it. So thank you so much. It is an honor and privilege. I hope it's not only 5 years, but 500 years that you continue to do that. Thank you so much. Thank you. ধন্যবাদ মিস রুবায়না মাহমুদ চৌধুরীকে তার স্টোরি শেয়ারের মাধ্যমে আমাদের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট প্রতিনিয়ত যে হার্ডওয়ার্কটা করে, স্ট্রাগলটা করছে প্রতিটি শিশুর যত্নের ক্ষেত্রে, সেটা তুলে ধরার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আনন্দ রাওকে মঞ্চে আসার জন্য। আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের চিফ গেস্ট মিস রুবায়না মাহমুদ চৌধুরীকে মঞ্চে আসার জন্য এবং আমাদের সিইও ফুল দিয়ে ওনাকে বরণ করে নেবেন। এখন অনুরোধ জানাচ্ছি আমাদের পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনাটোলজি ডিপার্টমেন্ট হেড সিনিয়র কনসালটেন্ট ডক্টর ফয়সাল আহমেদ স্যারকে স্টেজে আসার জন্য। এখন অনুরোধ জানাচ্ছি আমাদের পেডিয়াট্রিক্স অ্যান্ড হেমাটো অনকোলজি প্রফেসর ডক্টর একেএম রেজাউল করিম স্যারকে মঞ্চে আসার জন্য। এই যে 50,000-এর বেশি রোগীদের চিকিৎসা প্রদান করা হয়েছে, সময়টি নিশ্চয়ই প্রচুর চড়াই উতরাই সম্পন্ন ছিল। আমি এই সময়ে আমাদের পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনাটোলজি ডিপার্টমেন্ট হেড সিনিয়র কনসালটেন্ট ডক্টর ফয়সাল আহমেদ স্যারকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে তার এবং তার টিমের যাত্রাটি আমাদের মাঝে উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ দিতে চাই সিও স্যারকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, আর সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের রুগীর মা।
সে আজকে চিফ গেস্ট, কিন্তু তার পরিচয় সে আমাদের পেশেন্টের মা। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। অ্যান্ড উনি যে গল্পটা বললেন এটা আমরা সবাই সাক্ষী, এবং এটা শুধু এক মায়ের গল্প না, আমরা চাই প্রত্যেক মায়ের সাথেই এমন গল্প থাকুক। আমি একটু সময় নিচ্ছি এই জন্য যে আমাদের জার্নিটা সবার জানা উচিত। 2018 I had a call from Professor Robil Hussain. স্যার আমাকে বললেন যে এরকম একটা হসপিটাল করতে যাচ্ছি, তোমরা তো অনেকদিন দেশের বাইরে কাজ করলে, নাও ইটস টাইম টু গো ব্যাক, কাম ব্যাক। তা আমি এটা খুব বেশি হ্যাপি ছিলাম না এই কথাটাতে। কেন? কারণ আমি জানি যে আমরা যে পরিবেশে যেভাবে কাজ করি সেই পরিবেশটা এখানে পাবো কি পাবো না, এত খরচের বিষয়, এত সেট আপের বিষয় পাবো কি না জানি না। স্যার আমাকে বললেন তোমরা নিজেরা করে নাও। 19 যখন আমরা আসলাম, আমার ছাত্র, আমার কলিগ ডক্টর আনোয়ার, ডক্টর মাহমুদ, আমার বড় ভাই ডক্টর জাহিদ, হাসান জাহিদ ভাই, সবাইকে যখন বললাম চলেন, অনেকদিন তো বিদেশে থাকলাম, টাকা যা কামানোর কামিয়েছেন, এখন একটু কম কামান, চলেন আমরা দেশে যেয়ে কিছু করতে পারি কিনা। সবার মধ্যেই একটা সন্দেহ যে দেশে এত বছর পর দেশে এসে করতে পারবো কি করতে পারবো না, কারণ আমাদের তো দেশে কাজ করার খুব বেশি অভিজ্ঞতা ছিল না। শেষ পর্যন্ত আমরা আসলাম, এসে যেটা দেখলাম সেটা দেখার জন্য রেডি ছিলাম না। এসে দেখলাম বিরাট একটা বিল্ডিং, হিউজ স্ট্রাকচার, কিছু নাই আর। ইভেন কিছু নাই বলতে কিছুই নাই, রুমগুলো সব খালি, কোনো ফার্নিচারও নেই। তা আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার হোয়াট ইজ আওয়ার জব? বলে যে রুম সাজাও, ইনস্ট্রুমেন্ট বসাও। আমি স্যার এই কাজ তো আমি কোনোদিন করিনি। করোনা এখন করবা, তোমরা খালি রুগী দেখবা আর বিল্ডিং সাজাবা না, এটা তো হবে না। এটা এক নতুন চাকরি যেটা কোনোদিন করিনি। তা আমার খুব ভালো দুইজন গুড হ্যান্ড ছিল, ডক্টর আনোয়ার অ্যান্ড ডক্টর মাহমুদ। ডক্টর আনোয়ার এই মুহূর্তে আমাদের সাথে নেই, কারণ সে ফেলোশিপ করতে ঢাকাতে, এখন পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ফেলোশিপ করতে গেছে ও। আমি ওকে মিস করছি এই মুহূর্তে, কারণ এই দুজন আমার সাথে, আর ডক্টর মাহমুদ আছে এখানে। ডক্টর মাহমুদ, আমরা এখন আপনারা যেই ফর্মগুলোতে কাজ করেন হসপিটাল, আইপিডি, ওপিডি, যে কাগজগুলো আছে না, হার্ড কপি, এগুলো সব আমাদের বানানো। এগুলোও ছিল না। এই জিনিসগুলো আমরা তো এখন যে জিনিসগুলো আপনারা পাচ্ছেন, যেগুলো লিখছেন, এই প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা ফর্ম আমাদের বানানো, পরে এগুলো নাম্বারিং করা হয়েছে। এখন যে হসপিটাল যে সেট আপটা দেখতেছেন, যে ফার্নিচার্সগুলো সাজানো, রুমগুলো ডেজিগনেটেড করা, প্রত্যেকটা রুমে ডেজিগনেটেড করা ফার্নিচার বসে, ইনস্ট্রুমেন্ট বসানো, এই কাজগুলো আমরা গ্রহণ করেছি। ইট ওয়াজ এ টোটালি নন ক্লিনিক্যাল জব। আমরা এইটার কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না। বাট প্রফেসর রবিউল হোসেন such a person, such an innovative person. He is not a clinician. He is something a visionary, a different type of personality I ever seen. ওনার সাথে থেকে আমি যত কিছু শিখেছি, আমার মনে হয় না আমার আর কোনো সুযোগ হবে এই জিনিস শেখার। তো কোথায় কী জিনিসটা সেটি হবে, কোথায় কি কোন জিনিসটা বসবে, এটা উনি আমাদেরকে শিখালেন। আমি যখন বায়োমেডিক্যাল স্টোরে গেলাম, এই স্টোরে ঢোকার কোনো জায়গা ছিল না। মানুষ স্যার মনে আছে কিনা আপনার? ওই স্টোরে ঢোকার কোনো জায়গা ছিল না, এত ইনস্ট্রুমেন্ট, কিন্তু এগুলো কোথাকার কেউ বলতে পারে না। কারণ এটা একটা ইউরোপিয়ান কনসালটেন্ট এটা ডিজাইন করে সব কিছু সেট আপ, ওদের অ্যাডভাইস, লে আউট সব আছে, কিন্তু কোথায় কোনটা বসবে এটা হয়নি তখনও। এগুলো খুঁজে 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 বের করে তারপর বসালাম। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, সেটা হার্ট ব্রেকিং পয়েন্ট, সেটা হলো এই হসপিটাল পেডিয়াট্রিক্সে কোনো সেট আপ নেই। এত বড় একটা হসপিটাল, যে হসপিটালে কোনো পেডিয়াট্রিক্সের তার কোনো সেট আপ ছিল না, কোনো এনআইসিউর সেট আপ ছিল না, কোনো পিআইসিউর সেট আপ ছিল, কিচ্ছুই ছিল না। শুধু স্পেস আছে, কিন্তু কোনো ডেজিগনেটেড কোনো জায়গা ছিল না, যে জায়গাটার মধ্যে এটা পিআইসিউর জায়গা, এটা এনআইসিউর জায়গা, এই ধরনের কোনো জায়গা ছিল না। আমরা সবাই কি জানি যে লেবার রুমের পাশে একটা এনআইসিউ থাকার কথা,
লেবার রুমের সাথে কন্টিনিউশন একটা এনআইসিউ বা একটা স্ক্যাবু অথবা হেলদি বেবি রুম, এটা লেবার রুমের পাশেই থাকে। এই ডিজাইনটা এই হসপিটালে একমাত্র আমি ত্রুটি পেয়েছি, যেখানে লেবার রুমের সাথে কোনো এনআইসিউর সেট আপ নেই। আর নাহলে এই হসপিটালে আর কোনো ত্রুটি আমি খুঁজে পাইনি। দেন আমরা যে জিনিসটা করতে হলো সেটা হলো যে সেকেন্ড ফ্লোর আপনারা যদি দেখেন, যে কেউ যদি যান, মাঝখানে জায়গাটা ভাঙা, এই পুরো মাঝখানে জায়গাটা ভেঙে এটাকে এনআইসিউ তৈরি করতে হয়েছে। এটা পুরো বিল্ডিং ভেঙে একটা ফ্লোরকে ভেঙে দাম করতে হয়েছে। ইফ ইউ গো দেয়ার ইউ উইল সি, তো এটা একটা পুরাটা ওই ফ্লোরটা পুরোটা ভেঙে নতুন করে আমি তখন সৌদি আরবে ভিডিও কলে ওদের সাথে কথা বলতাম যে এভাবে এটা করো, এভাবে এটা করো, এভাবে করো, এভাবে। সো দ্যাট ওয়াজ এ ডে বেসিক্যালি, যে আমরা এটা করতে পেরেছি। সেকেন্ড থিংস যেটা আমরা সব স্ট্রাগল ফেস করলাম, যে এই হসপিটাল যখন শুরু হয়, যারা পুরাতন আছেন তারা সবাই জানেন, এই হসপিটালে কোনো ডক্টর জয়েন করার জন্য রেডি ছিলেন না। প্রবাবলি আই এম দ্য ফার্স্ট অর সেকেন্ড পার্সন হু জয়েন হিয়ার। দিলানজিস তার কিছুদিন পরে আসছেন। কোনো ডক্টর এখানে জয়েন করবে, কেউ এখানে জয়েন করার জন্য রেডি না। কারণ কর্পোরেট হসপিটাল চিটংয়ে ইটস এ নিউ কনসেপ্ট অ্যান্ড নো বডি ইজ রেডি। এটা অ্যাকসেপ্ট করতেও রেডি না কেউ, কোনো ডক্টর সেখানে আসতেও রেডি না, কোনো নার্স আসতে রেডি না, কারণ বুঝতেছে না যে জিনিসটা কী হতে যাচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন। তো এটা একটা ভীষণ বাজে একটা পিরিয়ড শুরু হলো। সাডেনলি আমরা বললাম যে ঠিক আছে, উই হ্যাভ টু স্টার্ট, যা আছে আমাদের তাতেই আমরা স্টার্ট করব। আমরা যখন স্টার্ট করলাম, আমরা শুধু জেনারেল পেডিয়াট্রিক্স দিয়ে স্টার্ট করলাম। দ্য ফার্স্ট পেশেন্ট আই রিসিভড from Cox's Bazar, first patient, that is a PICU case, and this is a life-threatening case. Critically sick baby came from Cox's Bazar. By that one patient, we have built the PICU. We have started the PICU that was not ready. By that one patient, we have started the PICU, and now the PICU is full. So that patient survived and went back to Cox's Bazar. Still we have a connection with that patient. The father is still inviting us, please come Cox's Bazar to take at least for one lunch. So thousands of patients get cured from here. That is not only our credit, it's the full credit of the hospital, full credit of the team, those who have given us the opportunity to work here, has given all the support, especially the infection control, lab, radiology, blood bank. আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমরা জানি, যারা জানেন এখানে, যে আমাদের ব্লাড ব্যাঙ্কটা যদি আপনারা দেখেন, এরকম ব্লাড ব্যাঙ্ক সেকেন্ড একটা ব্লাড ব্যাঙ্ক বাংলাদেশে আছে কিনা আই ডাউট। আপনার যত ধরনের সাপোর্ট, ব্লাড প্রোডাক্ট সাপোর্ট, যে ধরনের সাপোর্ট আপনি চান ব্লাড ব্যাঙ্ক থেকে পাবেন, ইমিডিয়েট পাবেন। এইটার মতো ল্যাব সাপোর্ট আর কোথাও আছে কিনা আমি জানি না, এত ভালো এত সুন্দর ল্যাব। আমরা যখন একটা ক্রিটিক্যাল বাচ্চা চিকিৎসা করতে যাই, তখন আমি কি একা পারি চিকিৎসা করতে? একটা বাচ্চার তো 7-8 রকমের কমপ্লেইন থাকে। আজকে ডক্টর মাহমুদ একটা কেস প্রেজেন্ট করবে, আপনারা দেখবেন যে কতগুলো ডিসিপ্লিন একটা বাচ্চার সাথে রিলেটেড। এই যে এতগুলো মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ একটা টার্সিয়ারি কেয়ার হসপিটালে যদি না থাকে, আপনি একা আপনার পক্ষে কিছুই করা সম্ভব না, কোনো কিছু করা সম্ভব। সেজন্য আমি আজকের এই পর্যায়ে আসার জন্য আমি আমাদের সমস্ত সাপোর্ট টিম যারা আমাদের সাথে কাজ করেছে, স্পেশালি ওবিগাইনি ডিপার্টমেন্ট, ল্যাব, রেডিওলজি, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আর সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের টিম, যারা আমরা কোর টিম, যে ডাক্তাররা আমাদের সাথে কাজ করে। আমি কোনোদিন দেখিনি আমাদের ডাক্তারকে ঘড়ির টাইম দেখতে। আমি মাঝে মাঝে আমার ডাক্তারকে বলি, তুমি এখনো যাচ্ছ না কেন? পিলব্যাস্টনিস্ট আমি এখনও বলি, সকালবেলা আমি যখন রাউন্ড দিই তখন ওদের তো 9টার সময় চলে যাওয়ার কথা, আমি 11টার সময় মাঝে মাঝে বলি তুমি এখনও যাচ্ছ না, তুমি বাসায় যাচ্ছ না কেন? ওরা আমাকে যে অ্যান্সারটা করে সেই অ্যান্সারটা আমাকে ডিফারেন্ট ওয়েতে ফিলিং দেয় যে স্যার একটু বাকি আছে, আমার একটু হ্যান্ড ওভারটা একটু বাকি আছে, আমার ওই কাজটা একটু বাকি আছে, আমার একটু করে তারপর আমি যাচ্ছি। কোনোদিন আমি দেখিনি একজন ডাক্তারকে আমার ডিপার্টমেন্টে রাশ করতে যে আমি টাইম শেষ আমি চলে যাবো না। এবার ক্রিটিক্যাল কেয়ারে যারা কাজ করে তারা এটা করতে পারে না, তাদের মোটিভেশনটা এটাই যে আমার এই মুহূর্তে আমার একজন ডাক্তার নাই এখানে, ডক্টর জুবায়ের কোথায়, সে
ডাক্তার জুবের সে গেছে একটা পেশেন্ট ট্রান্সপোর্ট করতে। বাংলাদেশের নিউবর্ন ট্রান্সপোর্ট, ক্রিটিক্যালি ইল বেবি ট্রান্সপোর্ট, ভেন্টিলেটেড ট্রান্সপোর্ট আমরাই প্রথম শুরু করেছি। এবং এই ধরনের ক্রিটিক্যাল ট্রান্সপোর্ট করার অভিজ্ঞতা যাদের নাই তারা বুঝবেও না যে হাউ টাফ ইট ইস, কতখানি যে রিস্কি, এবং এটা কতখানি টিচিংয়ের বিষয় আছে, কতখানি ট্রেনিংয়ের বিষয় আছে। এটা যদি যে করেনি সে বুঝবে না যে বাচ্চাটা কিভাবে আসলো। কক্সবাজার থেকে এক মা আমাদের কাছে এসেছিল, স্যার আপনি জানেন, ওই মা ফেসবুকে দেখেছে যে আমাদের একটা ট্রান্সপোর্ট আছে, ফেসবুকে দেখেছে। সে ফোন করেছে আমাদের কোনো এক ডাক্তারকে, মনে হয় ডাক্তার মাহমুদ বা কাউকে ফোন করেছে, স্যার আমার এরকম বাচ্চা কক্সবাজারে, বাচ্চা ডাইং, বাচ্চা শিফট করতে হবে কক্সবাজারে, এখানে আসা তো ইটস নট ইজি থিং। তো ওখানে ডাক্তাররা বলে দিয়েছে, অলরেডি আমরা যোগাযোগ যখন করলাম আমাকে বললো যে এই বাচ্চা ট্রান্সপোর্ট করে খুব একটা লাভ হবে না, ইট উইল ডাই ইন দ্য ওয়ে। উনি ব্যাংকের একজন ম্যানেজার ছিলেন, তো উনি বললেন যে আমি এই রিস্ক নিতে চাই, আমি আমার এখান থেকে ট্রান্সপোর্ট টিম পাঠালাম। ডক্টর জুবাইরই মনে গেছিলো না, ডক্টর জুবাইর ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ড ইন মাই টিম। জুবাইরকে আমি আমরা পাঠালাম, তুমি যাও, তুমি ধরে নাও তুমি একটা ডেড বেবি নিয়ে আসতেছো, সো ডোন্ট হেসিটেট টু ডু এনিথিং। কোনো কিছু করতে তুমি হেসিটেট করবা না, মনে করো তুমি একটা ডেড বেবি নিয়ে আসতেছো, আই উইল অ্যাকসেপ্ট ইট। যেহেতু ফাদার বলছে যে এখানে তার এটা সে করবে, অলওয়েজ ডু ইট। ওই বাচ্চা এখান থেকে ভালো হয়ে সম্পূর্ণ সুস্থ এখান থেকে চলে গেছে। সো দিজ আর দ্য ব্লেসিংস। আমি আমার টিম মেম্বারের মেয়ে আছে কয়েকজন, তা আমি বলি তোমাদেরকে আমি মেয়ে ভাবিই না, এটা বলে ওরাও মাইন্ড করে যে স্যার এটা কি বলেন। আমি ক্রিটিক্যাল কেয়ারে মেয়েরা যে কাজ করতে পারে, ইউ শুড বিলিভ ইট। এই বিলিভটা করতে শিখো যে ক্রিটিক্যাল কেয়ারে মেয়েরাও কাজ করতে পারে। শুধু ছেলেরাই কাজ করবে, মেয়েরাও ক্রিটিক্যাল কেয়ার কাজ করবে। যে বোন আছে আমার, ফারজানা আছে, আখি আছে, সবাই যারা আছে এদেরকে আমি এখন মেয়ে ভাবি না। ওরা মাইন্ড করে এটা বলতে, আমি কিন্তু ওদের মেয়ে ভাবি না। দে ক্যান ডু এনিথিং, বাট বিয়ন্ড দ্যাট the service, the support, all these things given by the hospital is fantastic. আপনি কখনোই আমার আরেকটা জিনিস আপনাদের একটু শেয়ার করতে চাই। দেখেন, ডায়রিয়া, নিউমোনিয়া এই জিনিস চিকিৎসা করতে কিছু লাগে না, এটার জন্য স্পেশালিস্ট লাগে না, লাগে নাকি? ডায়রিয়া, নিউমোনিয়া, সিম্পল যে জ্বর, কাশি, এগুলোর জন্য কি স্পেশালিস্ট লাগে? এগুলোর জন্য স্পেশাল লাগে না। আমরা ঠেকে গেছি কোথায়? আমরা যখন লেভেল 3 লেভেল 4-এ চলে যাচ্ছি, ওখানটাতেই আমরা ঠেকে গেছি। আমি যখন প্রথম ওদেরকে যখন বলতাম এখনই ইন্টিউবেট করো, এখনই এক্সটিউবেট করো, এখনই ইন্টিউবেট করো, এখনই করো, ওরা আশ্চর্য হতো শুনে যে স্যার আমরা ইন্টিউবেট করা মানে তো বাচ্চা শেষ। ইন্টিউবেট বেবি যে 99% ব্যাক করতে পারে, 99% সার্ভাইভ করতে পারে। আমি একটা জিনিস তোকে বলতাম যে দেখো এই যে ভেন্টিলেটরটা যেটা আছে, এই ভেন্টিলেটরটা দাম 30-35 লক্ষ টাকা। 30-35 লক্ষ টাকা একটা ভেন্টিলেটর এমনিতে তৈরি হয়নি। এই ভেন্টিলেটর তৈরি হয়েছে লাইফ সেভ করার জন্য। বাট ইউ নিড টু নো কখন তোমাকে ভেন্টিলেট করতে হবে, কখন তোমাকে এক্সটিউবেট করতে হবে, এইটাই তোমাদেরকে জানতে হবে। এটা যদি তুমি জানো দেন বুঝবা যে লাইফ কীভাবে সেভ হয়। আমাদের একটা কনসেপ্ট ছিল, ডাক্তারদের একটা কনসেপ্ট ছিল যে শেষ মুহূর্তে বোধহয় ভেন্টিলেট করতে হয়। নো, দিস ইজ এ রং কনসেপ্ট। শেষ মুহূর্তে ভেন্টিলেট করা মানে তার মেটাবলিক চেঞ্জ হয়ে সব শেষ, দেন তুমি ভেন্টিলেট করে কোনো লাভ নেই। তোমার কাছে ভেন্টিলেট ইজ নাথিং। তুমি যাতে রেসপিরেটরি ট্র্যাক, রেসপিরেশনটা সিকিউর করতেছো, আর কিচ্ছু না। এটা এমন করে, এটা আইভি ক্যানুলার চেয়ে সোজা। একটা ক্যানুলা করা অনেক কঠিন, কিন্তু একটা ভেন্টিলেট করা তার চেয়ে অনেক সোজা, এবং এটার রেজাল্ট তোমরা দেখতেছো। তা আমি আর কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে আমরা যে কাজগুলো করতেছি, আমরা চাই অনেকগুলো সাব স্পেশালিটিস এখানে ডেভেলপ করুক। আমরা চাই এই ফিল করতে গিয়ে আমি পেডিয়াট্রিক কার্ডিওলজি, আমার বন্ধু ডক্টর তারেককে আমি রিকোয়েস্ট করলাম, যখন সে চলে আসলো, মাসে একদিন সার্ভিস দিচ্ছে, ভেরি গুড সার্ভিস। আমার বন্ধু ডক্টর এনামুল হক, আজিমুল হক, পেডিয়াট্রিনিওলজি, ওনাকে বললাম আমি যে আপনি আসেন আমার পেডিয়াট্রিনিওলজি, প্রচুর কেস আমি সাপোর্ট দিতে পারি না, আপনাদের সাপোর্ট দরকার। উনি আসলেন। আমি স্যার রেজাল্ট করিম স্যারকে বলছি, স্যার পেডিয়াট্রি, আমি অনেক পেশেন্ট স্যারের চেম্বারেও পাঠাইছি, স্যারকে আমি অনেকবার ফোন করে দিয়েছি, স্যার আমার রুগী একটা যাবে, আপনি দেখেন। স্যার বিজি থাকেন ওখানে। আমি স্যার আপনি যদি
অন্তত পেডিয়াট্রি অঙ্কোলজি যদি এখানে এস্টাবলিশ করতে পারেন, ইটস এ গুড অপরচুনিটি ফর ইউ অ্যান্ড ফর আস অলসো, যে এত অঙ্কোলজি পেশেন্ট, এত হেমাটোলজি পেশেন্ট যেগুলো আমরা সার্ভিস দিতে পারি না, আপনি যদি আসেন আমরা এটা করতে পারি। আমি ডক্টর আলাউদ্দিন পেডিয়াট্রিক নিউরোলজি কেস আমি আলাউদ্দিনকে বলেছি, যে আমি স্যারকে বলেছি অনেকবার যে আলাউদ্দিনকে আমার দরকার। কেন দরকার? কারণ প্রচুর কেস যেগুলো আমরা সাপোর্ট দিতে পারি না, যেটা আরও সাপোর্ট দরকার। এই কাজ করতে করতে আমরা যখন দেখি যে পেডিয়াট্রিক কার্ডিওলজি আমি শুধু মেডিসিন সাপোর্ট দিচ্ছি, আমি তো ইন্টারভেনশন করতে পারছি না, আমার ওইখানে কমতি থেকে যাচ্ছে। স্যারের সাথে কথা বলে আমি ডক্টর আনোয়ারকে ফেলোশিপে পাঠালাম। ডক্টর আনোয়ার ইনশাল্লাহ 1 বছর পরে আসবে, এসে ইনশাল্লাহ সে এই ইন্টারভেনশন থেকে শুরু করে সব কিছু সে এখানেই করতে পারবে আশা করি। আমরা ডক্টর মাহমুদকে, আমি ডক্টর সিউ স্যারকে বলেছি ডক্টর মাহমুদকে আমরা প্রিপেয়ার করছি। কার্ডিওলজি 2 জন মানুষ লাগবে, 2 জন মানুষ যদি রেডি থাকে পেডিয়াট্রিক কার্ডিওলজি, স্যার ভালোই জানেন, জিয়াউর রহমান স্যার এখানে আছেন, সার্জনের কাছে যাওয়ার আগে তো ইন্টারভেনশনটা তো থাকতে হবে, যে প্রচুর ভিএসডি, এএসডি, পিডিএ প্যাচ করলেই হয়ে যায়, অপারেশন লাগে না। সেই ইন্টারভেনশনটা আমরা জন্য সব ঢাকা পাঠাচ্ছি, লটস অফ কেস আর গোয়িং টু ইন্ডিয়া। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে যতগুলো সম্ভব আমরা এখানে করতে যাচ্ছি। এই ধরনের কাজ করতে যে আমি দেখলাম যে আমি রাত 2টার সময় ঠেকে যাচ্ছি, আল্ট্রাসোনোগ্রাফি দরকার, আমি মানুষ পাচ্ছি না। আমি কল করতে মানুষ পাচ্ছি না, ফোনই ধরে না, ফোনও ধরতেছে না, কারণ সে হয়তো ফোনটাতে বাঁচতেছে, সে ঘুমাচ্ছে, সে জানতেছে না। এমনও হয়েছে আমি অন্য সোনোলজিস্টকে আমি ফোন করেছি রাত 2টার সময় যে আমার এই মুহূর্তে একটা সোনোলজি করা দরকার, আই হ্যাভ টু টেক এ ডিসিশন ওদের আই উইল গো ফর সার্জারি অর নো। আমি পাইনি। যখন এই কষ্ট থেকে আমি ডক্টর মাহমুদকে বললাম তুমি সোনোলজিতে ডিপ্লোমা করো, আমার নিজের মানুষ তৈরি করতে হবে আমাকে, আমি আরেকজনের উপরে ডিপেন্ড করতে পারবো না। তো মাহমুদ ডিপ্লোমা করলো, মাহমুদ এখন আল্ট্রাসাউন্ড করতেছে। সো নিজেদের ম্যান পাওয়ার আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আসাদের কথা আমার সারাক্ষণ বলতে হবে। ডক্টর আসাদ, যে পরিমাণ ব্লাড ব্যাংকের সাপোর্ট আমরা পাই, রাত নাই দিন নাই 24 আওয়ার যা চাই তাই পাচ্ছি। এখন একটা প্ল্যাটির অ্যাফ্রেসিস হচ্ছে। সো দিস সাপোর্টস ছাড়া কোনোদিন একটা ক্রিটিক্যাল কেয়ার হয় না। ক্রিটিক্যাল কেয়ার কোনোদিন ওয়ান ম্যান শো হয় না, ওয়ান ম্যান আর্মি হয় না। ক্রিটিক্যাল কেয়ারে একটা হাইজিনেরও যতক্ষণ রেসপন্সিবিলিটিস আছে, একজন সিওরও সে রেসপন্সিবিলিটি আছে। ইনফেকশন কন্ট্রোল কোনোদিন হবে না যদি ক্রিটিক্যাল কেয়ার ওই রুমের হাইজিন পার্সনদের ট্রেন না হয়, কোনোদিন হবে না। সো এই সব কিছুর জন্য আমি এই জন্য এক একটা ডিসিপ্লিন ওপেন করতেছিলাম। স্যার যেটা বললেন যে আমি সিডিসি, আমি যখন প্রিমেচুর বাচ্চা ট্রিটমেন্ট করি, একটা পর্যায়ে দেখলাম যে ওদের ডেভেলপমেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। সো আই নিড এ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। অল্প করে শুরু করেছি, মানুষ পাই না, স্কিল ম্যান পাও না। আমি বলবো কিনা, আই শুড মেনশন ইট অর নো, আই ওয়াজ আস্কিং সেভারাল টাইমস, আই নিড দি স্কিল পারসন, বাট মানুষই পাওয়া যায় না। আমি আমার নার্সকে নিজের পয়সা খরচ করে ট্রেনিং করিয়ে নিয়েছি ঢাকা থেকে, সে পয়সা এখনও দেয়নি আমাকে। তো আমি নিজে একজন নার্সকে পয়সা খরচ করিয়ে ঢাকাতে ট্রেনিং করিয়ে এনে আমি সিডিসি, স্বামী আছে এখানে, she is there. So she is taking development, now she is a developmental therapist, occupational therapist. সো নিজেদের মানুষকে আমরা নিজেরাই তৈরি করতে, আমরা আরেকজনের উপরে পাবো কি পাবো না এটা আমরা জানি না। আমি আমার মেডিকেল অফিসারদেরকে বলি, আমি অলরেডি থ্রেড শুরু করে দিয়েছি যে আগামী বছরের মধ্যে আমি ডিপ্লোমাতে যদি কেউ চান্স না পাও আমার সাথে কাজ করতে পারবো না। আই টোল্ড দেম অলরেডি ইউ হ্যাভ টু ডু সাম পোস্ট গ্রাজুয়েশন। ওরা সাংঘাতিক হ্যান্ডি, এখন প্রচণ্ড হ্যান্ডি, তারা কাজ জানে, কিন্তু কাজ জানার সাথে কি লাগবে, ডিগ্রিটাও লাগবে। সো mentioning all these things, I would like to thank my nursing department head, যে যাদের কোঅপারেশন ছাড়া সম্ভব না। সব ডিপার্টমেন্টের এই কোঅপারেশন ছাড়া আজকের এই আমাদের 5 বছরের যে আপনারা যেটুক সাকসেস বা যা দেখতে পাচ্ছেন, এই নার্সগুলোর মাঝে মাঝে আমি স্যারের সাথে আমার ঝগড়া হয় মাঝে মাঝে। কেন ঝগড়া হয়? আমি যখন দেখি লুচির পা ফুলে গেছে, লুচি আমার এনআইসিউ ইনচার্জ, ওর পা ফুলে গেছে, টুডোর পা ফুলে গেছে, কেন? কন্টিনিউয়াস 12 আওয়ার্স দাঁড়িয়ে থাকে তারা, 12 আওয়ার্স অন ফুট, বসতে পারে না। ঝগড়া করি কেন? ওদেরকে খাবার দাও, ওদেরকে চা দাও, ওদেরকে কফি দাও, ওদেরকে ম্যান পাওয়ার দাও। তো এই সব কিছুই রোগীর স্বার্থে, সব কিছু রোগীর জন্য, কোনো কিছু আমাদের পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট নাই এখানে। আমি সবাইকে আবার ধন্যবাদ দিতে চাই। এই বলে আরেকজনকে ধন্যবাদ না দিলে হবে না, সেটা আদনান, হি ইজ মাই ইমার্জেন্সি হ্যান্ড।
আমি একটা জিনিস ডিসক্লোজ করতে চাচ্ছি আজকে, যেটা করা ঠিক হবে কিনা আই ডোন্ট নো। আদনান যখন পোস্ট গ্রাজুয়েশন শেষ করেনি আই হ্যাভ ডান লটস অফ অপারেশন বাই হিম, সার্জারি বাই হিম। ওকে মানুষ থ্রেটও করেছে যে তুমি যে সার্জারি করতেছো তুমি এটা ধরা খাবা। আমি ওকে বলছি ডু ইট। তা আদনান আজকে আলহামদুলিল্লাহ যে সাচ এ হেল্পিং অ্যাটিটিউড পারসন, রাত 2টায় বলেন, রাত 3টায় বলেন, এই ছেলেকে যদি আমি ডাকি যে আমার এটা দরকার ওইটা দরকার, কোনো দিন আজ পর্যন্ত আদনান বলেনি যে আমি পারবো না বা আমার দেরি হবে, নো নেভার। সো এই অ্যাটিটিউড যদি থাকে তাহলে আপনার এই টারশিয়ারি কেয়ার হসপিটাল, এই ধরনের হসপিটাল কাজ করে আপনি মজা পাবেন। আপনি একজন রুগী ভর্তি করেন, আমি একটা রুগী ভর্তি করি, তারপর আমাকে আর পাবে না রুগী, আমাকে আর খুঁজে পাবে না, এই ধরনের অ্যাটিটিউড নিয়ে আপনি টারশিয়ারি কেয়ার হসপিটাল কাজ করা রিয়েলি ডিফিকাল্ট, করা উচিত না। সবশেষে সবাইকে আবার ধন্যবাদ দিতে চাই, স্যারকে ধন্যবাদ দিতে চাই, হসপিটাল অথরিটিকে যারা আজকে সবাই এসছেন, স্পেশালি আমার স্পেশাল গেস্ট, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক সুন্দর একটা স্টোরি বলেছেন, মানে আমি আপনার ফেস মনে আছে আমার এখন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এখন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর একিম রেজাউল করিম স্যারকে তার কিছু বক্তব্য উপস্থাপনের জন্য। শুরুতেই সবাইকে আশ্বস্ত করতে চাই আমার খুব বেশি বক্তব্য নাই, কারণ আমি এসেছি মাত্র 3 মাস পরে, 4 মাস এগুলো পূর্ণ হয় নাই। The distinguished guest, dynamic CEO of Apollo Imperial Hospital Limited, my respected senior consultants, DC Moshev, and all physicians, nurses, parents, patients, good afternoon. Actually, today is a special day for Pediatrics Department of Apollo Imperial Hospital Limited. We have heard the long journey made by Dr. Faisal and his team. It is really excellent. Congratulations again. You did an excellent job. It is a new conception. When you started this journey, it was new for Chittagong, corporate hospital, corporate idea. Particularly Chittagonian people, many Chittagonian people have no intention or experience of this kind. But what we deal with children. Who is the children? Who is the child? আমরা যে বলি চাইল্ড, অনেক হেলথ কেয়ার প্রফেশনালদেরও এটা সম্পর্কে আসলে জানা নাই। কারণ কয়েকদিন আগে আমি দেখেছি যে আমাকে জিজ্ঞেস করতে গেছে, রুগীর বয়স 15 বছর, এই রুগীকে আপনি দেখবেন? তো তাহলে আমি যেটা সবার আমাদের জানতে হবে সেটা হচ্ছে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত সে চাইল্ড মানে পেডিয়াট্রিক পেশেন্ট। এই এজটা স্পেশাল কেন? এটাকে এখানে কোনো টুমোরো বলে কথা নাই, যেটা আজকে করতে হবে। দেয়ার ইজ নো ডিলে। আজকে যে নিউবর্ন, তাকে আমাকে এখনই ইন্টারভেনশন করতে হবে। যদি আমার ইন্টারভেনশনে দেরি হয়, রিসার্সিটেশনে দেরি হয়, তাহলে আমি একটা হ্যান্ডিক্যাপ বেবি পাবো। সেরকম পেডিয়াট্রিক এজটা স্পেশাল। এই সময় যদি আমরা প্রপার কেয়ার না নেই, ভালনারেবল এজ, তাহলে আমাদের ফিউচার ভালো হবে না। সেজন্য সারা পৃথিবীতে চিলড্রেনদেরকে আলাদা কেয়ার নেওয়া হয়। চিলড্রেনের কেয়ার মানে যে শুধু ইঞ্জেকশন দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম তা না। এদেরকে আমার নিউট্রিশন দিতে হবে, ইমিউনাইজেশন করতে হবে, এর গ্রোথ মনিটরিং করতে হবে। এবং আমি দেখলাম যে সবগুলো জিনিস ডক্টর ফয়সালের নেতৃত্বে এবং অন্য সবার সহযোগিতায় মার্শাল্লাহ এখানে খুব ভালোভাবেই এস্টাবলিশ হয়ে গেছে। তো যাই হোক, আজকে বিশেষ দিনে তাদেরকে ধন্যবাদ। এবং আমি সিও স্যারকে আবার ধন্যবাদ দিব এই জন্য যে এটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টকে আপনি যে ইউ হ্যাভ রিকগনাইজ দ্য পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, thanks for that. And if you recognize the good works, it will encourage others to do more and more work. And I also thanks all the guests to be present here. And I'm hoping that the pediatrics have many subspecialties. Just in coming future, we shall develop all these subspecialties and we shall go much more forward. Thank you for giving me the opportunity to speak something. Thank you very much.
স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এটা আপনাদের সকলকে জানাতে চাই, আমাদের মাঝে আজ কিছু বিশেষ ছোট অতিথি রয়েছে যারা আমাদের হসপিটাল থেকে প্রতিনিয়ত চিকিৎসা সেবা নিয়েছে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এবং আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট সহ কনসালটেন্টরা তাদেরকে ফেলিসিটেট করতে চাই। সো এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর আনন্দ রাও স্যারকে মঞ্চে আসার জন্য, সাথে আমাদের সিনিয়র কনসালটেন্ট ডক্টর ফয়সাল আহমেদ স্যারকে এবং প্রফেসর ডক্টর এ কে এম রেজাউল স্যার এবং আমাদের চিফ গেস্ট দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস রোবায়না মাহমুদ চৌধুরীকে। এই পর্বে আমরা একে একে করে আমাদের ছোট গেস্টদেরকে ইনভাইট করছি। মিস আয়াত রানা সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নেক্সট সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলেছে। এরপরে নাইফান নূর, সিদরাতুল সিদরাতুল মুনতাহা। মাইশা, আরহাম এনাম ইকরাম, শাই ফিল করছে। আদিবা, এখন আসছে আদিবা, আসছে।
আসলে ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ একটি অত্যন্ত স্পেশালাইজড এরিয়া। এখানে আমরা সাধারণত প্রিম্যাচুর বেবি থেকে শুরু করে আমরা টার্ম বেবিদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং এখানে প্রথমে আসলে আমরা তাদেরকে প্রাথমিক ইনভেস্টিগেশন করি এবং তাদেরকে সেই অনুযায়ী আমাদের পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের এখানে আমরা যারা নিউনেটোলজিতে কাজ করি তারা প্রত্যেকেই বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, প্রায় 15 থেকে 20 বছর ধরে তারা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাকে আমরা এখানে কাজে পরিণত করেছি এবং আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে আমাদের এক্সপিরিয়েন্সকে একত্রিত করে আমরা এই প্রিম্যাচুর বেবিদেরকে সেবা দিয়ে থাকি। আল্লাহর অশেষ রহমত, আমাদের এখানে প্রিম্যাচুর বেবিদের আউটকাম অত্যন্ত ভালো। আমরা এখানে আমাদের এই কার্যক্রমকে আরো গতিশীল করবার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের শ্রম, এক্সপিরিয়েন্স এবং আমাদের হসপিটাল অথরিটির সাহায্য নিয়ে আমাদের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই কার্যধারা অব্যাহত থাকবে। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ এবং পিআইসিইউ প্রথম থেকেই চেষ্টা করেছে উন্নত দেশের সেবা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি উন্নত বিশ্বের যে ধরনের সেবা এনআইসিইউ এবং পিআইসিইউতে থাকে সেই সেবা এখানে দেওয়া হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, টেকনোলজি, স্কিল ম্যান পাওয়ার সবই আমরা এখানে ব্যবস্থা করেছি যেন একটা প্রিমেচুর বাচ্চা যে সে 26 সপ্তাহ পরে জন্ম নেওয়ার যে কোনো বাচ্চা এখানে এসে যেন তার সর্বোচ্চ চিকিৎসাটা পেতে পারে। এই লক্ষ্যেই আমরা একটা টিম নিয়ে আজকে কাজ করছি গত 5 বছর ধরে। আমরা সফলতার সাথে প্রায় 1000 বাচ্চাকে আমরা বিভিন্ন হসপিটাল থেকে ক্রিটিক্যাল বেবি হিসেবে ট্রান্সপোর্ট করেছি এবং এর মধ্যে প্রায় 70 থেকে 80% সাফল্যের সাথে তারা সার্ভাইভ করে এখান থেকে চলে গেছে। আমাদের এই সফলতার পিছনে কারণ হলো আমাদের টিম ওয়ার্ক, স্কিল ম্যান পাওয়ার এবং উন্নত যন্ত্রপাতি, যা এই মুহূর্তে অন্যান্য সেন্টারগুলোতে তেমন একটা নেই। এই ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হলো যখনই কোনো একটা মায়ের প্রিমেচুর বাচ্চা জন্ম হওয়ার সম্ভাবনা থাকবে তখন যেন ওই মা অথবা ওই মায়ের যে ডক্টর যার অধীনে উনি আছেন এমন একটা সেন্টারে এই বাচ্চার ডেলিভারি হওয়া উচিত যেখানে এই বাচ্চার সমস্ত চিকিৎসাগুলো নিশ্চিতভাবে পেতে পারে। প্রত্যেকটা প্রিমেচুর বাচ্চার যেমন বেঁচে থাকার অধিকার আছে এবং তার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকার আছে। ধন্যবাদ। This condition can be mainly diagnosed by the imaging techniques such as chest X-ray, fluoroscopy, CT scan. In the chest X-ray, we usually find elevated diaphragm on the affected area with or without the mediastinal shifting. In the fluoroscopy, we normally find the paradoxical movement of the diaphragm. In the CT scan, we can view the anatomy of the diaphragm and which helps us to distinguish the eventration from other conditions such as pleural effusion, mediastinal tumors, bronchogenic cyst. Its treatment option can be classified into conservative and surgical management. We usually go for conservative management in small eventuations in which the child will eventually overcome and compensate for the abnormal diaphragmatic dynamics. For surgical management, usually we do surgical management in case of larger defects that causes the functional pulmonary impairment. The goal of this surgical treatment is to improve the respiratory symptoms by increasing total lung capacity, decreasing paradoxical motion of the diaphragm, decreasing the redundant diaphragmatic surface, and decreasing the lung compliance. There are multiple options for the surgical interventions such as plications, traditional open technique, or minimally invasive interventions that can be approached from the thorax or the abdomen. If we are to compare the open surgery with the thoracoscopic repair, in case of open surgery, the larger incision has to be applied, the recovery time is longer, and there is more post-operative pain. But in case of thoracoscopic repair, recovery time is less, incision is smaller, post-operative pain is less, and there is better cosmetic outcome. Now let's have a look at a patient called Master Mohaimin Alom, who was 1 year 2 months. He was from Rangonia, Chittagong.
This boy initially presented to us with the complaints of difficulty in breathing since birth, which was worsened over time. He also had dyspnea, especially when lying down. He had frequent respiratory tract infection, cough, fatigue, and sometimes there is decreased playing tolerance. His symptoms were aggravated by feeding, playing, or lying down, and the symptoms were relieved by upright position or rest. When we examined the boy, we have found that the patient had tachypnea and tachycardia, and there was reduced breath sound and cramps and wheeze on the right side of the lung. This is the CT scan of the patient, which shows elevated right diaphragm with shifting of the mediastinum to the left side, and there is significant volume loss in the right lung. We went for the surgical intervention for this patient because the patient was having persistent symptoms despite conservative management. We performed thoracoscopic applications with 3-port incision on the right hemithorax. The procedure was performed by Dr. অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ একটি অত্যন্ত স্পেশালাইজড এরিয়া। এখানে আমরা সাধারণত fully expanded, which has been confirmed by chest X-ray. There are some images during the operative procedure. This is the first appearance of the patient. This is the first image of the diaphragm during operation. This is the image during taking the first bite, and this was during the mid stage of the procedure, and this is the final appearance of the procedure. These are the X-ray images of the patient. It was before the surgical intervention, which shows elevation of the diaphragm, and this was after the surgical intervention. We discharged the patient on the 3rd POD. In final, we can say that patient's thoracoscopic repair of the diaphragmatic eventration is a safe and effective procedure over the traditional open surgery. Now, I won't prolong my discussions. That's all for today. Here is a video of the operative procedure I'd like to show. Thank you all. অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ একটি অত্যন্ত স্পেশালাইজড এরিয়া। এখানে আমরা সাধারণত প্রিম্যাচুর বেবি থেকে শুরু করে আমরা টার্ম বেবিদেরকে চিকিৎসা দিয়ে থাকি, এবং এখানে প্রথমে আসলে আমরা তাদেরকে প্রাথমিক ইনভেস্টিগেশন করি এবং তাদেরকে সেই অনুযায়ী আমাদের পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের এখানে আমরা যারা নিউনেটোলজিতে কাজ করি তারা প্রত্যেকেই বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, প্রায় 15 থেকে 20 বছর ধরে তারা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে, এবং সেই অভিজ্ঞতাকে আমরা এখানে কাজে পরিণত করেছি। এবং আমাদের এখানে যে
ইনস্ট্রুমেন্টগুলি আছে, আমাদের এক্সপিরিয়েন্সকে একত্রিত করে আমরা এই প্রিম্যাচুর বেবিদেরকে সেবা দিয়ে থাকি। আল্লাহর অশেষ রহমত, আমাদের এখানে প্রিম্যাচুর বেবিদের আউটকাম অত্যন্ত ভালো। আমরা এখানে আমাদের এই কার্যক্রমকে আরো গতিশীল করবার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের শ্রম, এক্সপেরিয়েন্স এবং আমাদের হসপিটাল অথরিটির সাহায্য নিয়ে আমাদের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই কার্যধারা অব্যাহত থাকবে। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ এবং পিআইসিইউ প্রথম থেকেই চেষ্টা করেছে উন্নত দেশের সেবা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি উন্নত বিশ্বের যে ধরনের সেবা এনআইসিইউ এবং পিআইসিইউতে থাকে সেই সেবা এখানে দেওয়া হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, টেকনোলজি, স্কিল ম্যান পাওয়ার সবই আমরা এখানে ব্যবস্থা করেছি, যেন একটা প্রিমেচুর বাচ্চা যে সে 26 সপ্তাহ পরে জন্ম নেওয়া যে কোনো বাচ্চা এখানে এসে যেন তার সর্বোচ্চ চিকিৎসাটা পেতে পারে। এই লক্ষ্যেই আমরা একটা টিম নিয়ে আজকে কাজ করছি গত 5 বছর ধরে। আমরা সফলতার সাথে প্রায় 1000 বাচ্চাকে আমরা বিভিন্ন হসপিটাল থেকে ক্রিটিক্যাল বেবি হিসেবে ট্রান্সপোর্ট করেছি এবং এর মধ্যে প্রায় 70 থেকে 80% সাফল্যের সাথে তারা সার্ভাইভ করে এখান থেকে চলে গেছে। আমাদের এই সফলতার পিছনে কারণ হলো আমাদের টিম ওয়ার্ক, স্কিল ম্যান পাওয়ার এবং উন্নত যন্ত্রপাতি, যা এই মুহূর্তে অন্যান্য সেন্টারগুলোতে তেমন একটা নেই। এই ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হলো যখনই কোনো একটা মায়ের প্রিমেচুর বাচ্চা জন্ম হওয়ার সম্ভাবনা থাকবে, তখন যেন ওই মা অথবা ওই মায়ের যেটা ডক্টর যার অধীনে উনি আছেন এমন একটা সেন্টারে এই বাচ্চার ডেলিভারি হওয়া উচিত যেখানে এই বাচ্চার সমস্ত চিকিৎসাগুলো নিশ্চিতভাবে পেতে পারে। প্রত্যেকটা প্রিমেচুর বাচ্চার যেমন বেঁচে থাকার অধিকার আছে এবং তার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকার আছে। ধন্যবাদ। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ একটি অত্যন্ত স্পেশালাইজড এরিয়া। এখানে আমরা সাধারণত প্রিম্যাচুর বেবি থেকে শুরু করে আমরা টার্ম বেবিদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং এখানে প্রথমে আসলে আমরা তাদেরকে প্রাথমিক ইনভেস্টিগেশন করি এবং তাদেরকে সেই অনুযায়ী আমাদের পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের এখানে আমরা যারা নিউনেটোলজিতে কাজ করি তারা প্রত্যেকেই বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, প্রায় 15 থেকে 20 বছর ধরে তারা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাকে আমরা এখানে কাজে পরিণত করেছি এবং আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে, আমাদের এক্সপিরিয়েন্সকে একত্রিত করে আমরা এই প্রিম্যাচুর বেবিদেরকে সেবা দিয়ে থাকি। আল্লাহর অশেষ রহমত, আমাদের এখানে প্রিম্যাচুর বেবিদের আউটকাম অত্যন্ত ভালো। আমরা এখানে আমাদের এই কার্যক্রমকে আরো গতিশীল করবার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের শ্রম, এক্সপেরিয়েন্স এবং আমাদের হসপিটাল অথরিটির সাহায্য। Continuous fever for 9 days followed by subconjunctival hemorrhage for the last couple of days and associated with severe headache, vomiting and abdominal distension prior to the day of admission in ISL hospital. During admission, we found this patient. Patient was found to severe respiratory distress, tachypneic, high fever, continuous in nature, dehydrated, and patient was initially conscious and GCS was 15/15. Subconjunctival hemorrhage on the right eye, poor air entry, cardiovascular system initially was found normal. BP blood pressure was maintained but SpO2 could not maintain with face marks. Generalized edema, abdomen tense and tender, ascites present. Gradually deteriorating the patient and connected him to a high flow nasal cannula. Patient developed convulsion, generalized tonic-clonic convulsion, blood pressure gradually fall, patient developed shock, and within few hours of admission,
patient connected to the mechanical ventilator because the patient developed hypoxic, cyanosed, unconscious. GCS fall to 5/15. Here showing few investigation reports of this patient. Initially, hemoglobin was 10.5 gram per DL, and the total count was 3,400, and platelet was 20,000 only. CRP 37 milligram per liter, procalcitonin 6 nanogram per ml, and serum high sensitive troponin I 1631 nanogram per liter. And serum interleukin 6 was 45 picogram per ml. Prothrombin time was 25.8 and INR 2.56, and APTT was 55.7. Serum creatine level was 890 nanogram per ml, and plasma lactate 2.6 and creatine 1.8. And liver function was SGPT 350 unit per liter, albumin was 2.6 and bilirubin was 1.8. Here showing few chest X-ray in different settings and day. Bilateral consolidation present, bilateral pleural effusion, and suggestive of bilateral pneumonitis also present. Here urinary is just protein was 2 plus and WBC was 3 to 5. Ultrasonography of the whole abdomen showing this left-sided pleural effusion, ascites was present, and tracheal spirit and the culture sensitivity, culture showing this growth of Acinetobacter. But the dengue, IgM, IgG, and Salmonella, IgM, IgG, both are showing negative. Patient was diagnosed here is expanded dengue syndrome, and we have given the treatment of this patient. Just I write here in the only brief. And the patient was on mechanical ventilator from 5 to 7 days, then followed by BiPAP of couple of days. He was treated with supportive care, antibiotics, several time products like PRBC, fresh frozen plasma, platelet apheresis. And at last, the patient was treated with cytosorb therapy for 2 times during his hospital stay at MICU. After 14 days treatment, a critically ill patient, an unconscious patient, was discharged to home with a fully conscious and stable condition. I am showing here what they involved in this treatment, in this critical patient treatment. For few departments and subspecialty are involved to treat this patient. Cardiology department, pediatric, nephrology, neurology department involved. Several times blood and blood product transfusion was given, so transfusion medicine also involved here. Clinical pharmacology, lab radiology also involved. Respiratory therapist, 24-hour help us, and clinical and non-clinical administration also help us to treat this patient. Finally, this patient was treated in MICU for cytosorb therapy for a couple of days. I am showing a few journal reports for multidisciplinary approach to a critical patient. Here just one is this. Daily round by a multidisciplinary team are associated with lower mortality among medical ICU patient.
Another one, the principle of intensive care medicine, a multidisciplinary approach, showing this journal published in June 2020, here showing sepsis remain a major challenge in critical care, but significant progress has been made in improving outcome by early progression, early recognition, timely intervention through management strategy by multidisciplinary team involvement. This is also same like that. This is the during the treatment of this patient and during discharge. I am showing here this patient. Now I just show a video clip. Thank you, Doctor. এক সপ্তাহ আগেও তার জীবন হাসি পূর্বনির ছিল। তার 13 বছর বয়সী নাফিস প্রায় 2 সপ্তাহ ধরে ভয়ঙ্কর ডেঙ্গুর হামলা ধরে এখন অনেকটা সুস্থতার দিকে এই শিশু ডেঙ্গুরে জয় করে চোখে মুখে বিকল্পতার হাসি নাফিস এবং তার পরিবারও। মূলত সূচক অস্বাভাবিকভাবে আনিজনিতের কারণে শ্বাসকষ্ট ডেঙ্গু আক্রান্ত নাফিসের অবস্থা গুরুতর পর্যায়ে জীবন হারাতে 5 দিন হাসপাতাল যেতে পরে এখনো দিনের হাসপাতালত ওকে বিশেষ চিকিৎসা দেওয়া হয় তারে, যার নাম সাইটোসক থেরাপি বা সাইটোসক ডায়ালিসিস। যেটা তার শরীরকে মিল করে দেওয়া আমরা এটা আমার জানা থাকলে তাদের হসপিটাল প্রথম বাংলাদেশের বাচ্চাদের ক্ষেত্রে যেমন করেছে বা আমার পরে 5 দিন পরে আমরা দেখা একসাথে আজকে সেই সম্পূর্ণ ভালো অবস্থায় নগরীর অন্যতম বেসরকারি হাসপাতাল অ্যাপোলো মেডিকেল হাসপাতাল শিশু বিভাগের প্রধান ডাক্তার ফয়সাল আহমেদের নেতৃত্বে ওকা বিশেষ টিম এই থেরাপি সফলভাবে দিতে সক্ষম হয়। শুধুমাত্র রোগীর ক্রিটিক্যাল সিচুয়েশন দেওয়ায় এই বিশেষ চিকিৎসা আর একমাত্র নিয়মিতভাবে এই চিকিৎসা নিতে সক্ষম অ্যাপোলো মেডিকেল হাসপাতাল। চট্টগ্রাম। Thank you. Thanks to all. অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিউ একটি অত্যন্ত স্পেশালাইজড এরিয়া।
এখানে আমরা সাধারণত প্রিম্যাচুর বেবি থেকে শুরু করে আমরা টার্ম বেবিদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং এখানে প্রথমে আসলে আমরা তাদেরকে প্রাথমিক ইনভেস্টিগেশন করি এবং তাদেরকে সেই অনুযায়ী আমাদের পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের এখানে আমরা যারা নিউনেটোলজিতে কাজ করি তারা প্রত্যেকেই বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, প্রায় 15 থেকে 20 বছর ধরে তারা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাকে আমরা এখানে কাজে পরিণত করেছি এবং আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে আমাদের এক্সপিরিয়েন্সকে একত্রিত করে আমরা এই প্রিম্যাচুর বেবিদেরকে সেবা দিয়ে থাকি। আল্লাহর অশেষ রহমত, আমাদের এখানে প্রিম্যাচুর বেবিদের আউটকাম অত্যন্ত ভালো। আমরা এখানে আমাদের এই কার্যক্রমকে আরো গতিশীল করবার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের শ্রম, এক্সপেরিয়েন্স এবং আমাদের হসপিটাল অথরিটির সাহায্য নিয়ে আমাদের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই কার্যধারা অব্যাহত থাকবে। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ এবং পিআইসিইউ প্রথম থেকেই চেষ্টা করেছে উন্নত দেশের সেবা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি উন্নত বিশ্বের যে ধরনের সেবা এনআইসিইউ এবং পিআইসিইউতে থাকে সেই সেবা এখানে দেওয়া হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, টেকনোলজি, স্কিল ম্যান পাওয়ার সবই আমরা এখানে ব্যবস্থা করেছি যেন একটা প্রিমেচুর বাচ্চা যে সে 26 সপ্তাহ পরে জন্ম নেওয়া যে কোনো বাচ্চা এখানে এসে যেন তার সর্বোচ্চ চিকিৎসাটা পেতে পারে। এই লক্ষ্যেই আমরা একটা টিম নিয়ে আজকে কাজ করছি গত 5 বছর ধরে। আমরা সফলতার সাথে প্রায় 1000 বাচ্চাকে আমরা বিভিন্ন হসপিটাল থেকে ক্রিটিক্যাল বেবি হিসেবে ট্রান্সপোর্ট করেছি এবং এর মধ্যে প্রায় 70 থেকে 80% সাফল্যের সাথে তারা সার্ভাইভ করে এখান থেকে চলে গেছে। আমাদের এই সফলতার পিছনে কারণ হলো আমাদের টিম ওয়ার্ক, স্কিল ম্যান পাওয়ার এবং উন্নত যন্ত্রপাতি, যা এই মুহূর্তে অন্যান্য সেন্টারগুলোতে তেমন একটা নেই। এই ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হলো যখনই কোনো একটা মায়ের প্রিমেচুর বাচ্চার জন্ম হওয়ার সম্ভাবনা থাকবে তখন যেন ওই মা অথবা ওই মায়ের যে ডক্টর যার অধীনে উনি আছেন এমন একটা সেন্টারে এই বাচ্চার ডেলিভারি হওয়া উচিত যেখানে এই বাচ্চার সমস্ত চিকিৎসাগুলো নিশ্চিতভাবে পেতে পারে। প্রত্যেকটা প্রিমেচুর বাচ্চার যেমন বেঁচে থাকার অধিকার আছে এবং তার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকার আছে। ধন্যবাদ। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ একটি অত্যন্ত স্পেশালাইজড এরিয়া। এখানে আমরা সাধারণত প্রিম্যাচুর বেবি থেকে শুরু করে আমরা টার্ম বেবিদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং এখানে প্রথমে আসলে আমরা তাদেরকে প্রাথমিক ইনভেস্টিগেশন করি এবং তাদেরকে সেই অনুযায়ী আমাদের পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের এখানে আমরা যারা নিউনেটোলজিতে কাজ করি তারা প্রত্যেকেই বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, প্রায় 15 থেকে 20 বছর ধরে তারা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাকে আমরা এখানে কাজে পরিণত করেছি এবং আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে আমাদের এক্সপিরিয়েন্সকে একত্রিত করে আমরা এই প্রিম্যাচুর বেবিদেরকে সেবা দিয়ে থাকি। আল্লাহর অশেষ রহমত, আমাদের এখানে প্রিম্যাচুর বেবিদের আউটকাম অত্যন্ত ভালো। আমরা এখানে আমাদের এই কার্যক্রমকে আরো গতিশীল করবার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের শ্রম, এক্সপেরিয়েন্স এবং আমাদের হসপিটাল অথরিটির সাহায্য নিয়ে আমাদের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী Professor Dr. A.K.M. Rizal Karim. Dr. A.T.M. Mahmood Rahman J. Siddiqui. Dr. Mohammad Shaheen. Dr.
Ahsan Zahid. Dr. Mohammad Arman Zahid. স্যারদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে থাকার জন্য। এখন আমরা অনুরোধ করছি আমাদের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের ডক্টরস যারা আছেন তাদের মেডেল গ্রহণ করার জন্য। আপনাদের রিকোয়েস্ট করছি একে একে মঞ্চে আসার জন্য। জানাচ্ছি যারা খুব ডেডিকেটেডলি সেসব শিশুদের যত্ন নিয়েছে আমাদের নার্সিং টিম এবং প্যারামেডিক টিমকে, প্লিজ ওনাদেরকে রিকোয়েস্ট করছি একে একে মঞ্চে আসার জন্য এবং মেডেল গ্রহণের জন্য।
অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিউ একটি অত্যন্ত স্পেশালাইজড এরিয়া। এখানে আমরা সাধারণত প্রিম্যাচুর বেবি থেকে শুরু করে আমরা টার্ম বেবিদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং এখানে প্রথমে আসলে আমরা তাদেরকে প্রাথমিক ইনভেস্টিগেশন করি এবং তাদেরকে সেই অনুযায়ী আমাদের পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের এখানে আমরা যারা নিউনেটোলজিতে কাজ করি তারা প্রত্যেকেই বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, প্রায় 15 থেকে 20 বছর ধরে তারা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাকে আমরা এখানে কাজে পরিণত করেছি এবং আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে আমাদের এক্সপিরিয়েন্সকে একত্রিত করে আমরা এই প্রিম্যাচুর বেবিদেরকে সেবা দিয়ে থাকি। আল্লাহর অশেষ রহমত, আমাদের এখানে প্রিম্যাচুর বেবিদের আউটকাম অত্যন্ত ভালো। আমরা এখানে আমাদের এই কার্যক্রমকে আরো গতিশীল করবার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের শ্রম, এক্সপেরিয়েন্স এবং আমাদের হসপিটাল অথরিটির সাহায্য নিয়ে আমাদের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই কার্যধারা অব্যাহত থাকবে। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিউ এবং পিআইসিউ প্রথম থেকেই চেষ্টা করেছে উন্নত দেশের সেবা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি উন্নত বিশ্বের যে ধরনের সেবা এনআইসিউ এবং পিআইসিউতে থাকে সেই সেবা এখানে দেওয়া হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, টেকনোলজি, স্কিল ম্যান পাওয়ার সবই আমরা এখানে ব্যবস্থা করেছি যেন একটা প্রিমেচুর বাচ্চা যে সে 26 সপ্তাহ পরে জন্ম নেওয়া যে কোনো বাচ্চা এখানে এসে যেন তার সর্বোচ্চ চিকিৎসাটা পেতে পারে। এই লক্ষ্যেই আমরা একটা টিম নিয়ে আজকে কাজ করছি গত 5 বছর ধরে। আমরা সফলতার সাথে প্রায় 1000 বাচ্চাকে আমরা বিভিন্ন হসপিটাল থেকে ক্রিটিক্যাল এরই মধ্যে আমরা 70,000-এরও বেশি রোগীকে তাদের স্বাস্থ্যসেবা দিয়েছি। এই পর্যায়ে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এসেছি। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই হাসপাতালের স্বপ্নদ্রষ্টারা যারা এত সুন্দর একটা হাসপাতাল চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছেন। এর পরবর্তীতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিশু বিভাগের কনসালট্যান্ট থেকে শুরু করে পিসি পর্যন্ত যত চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যসেবা কর্মী আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে বিগত 5 বছরে আমরা এই হাসপাতালকে চট্টগ্রামবাসীর আস্থায় আনতে সমর্থ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত প্রধান অতিথি যিনি ছিলেন, উনি ওনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, কষ্ট করে আসার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সম্মানিত কনসালট্যান্টবৃন্দ, আমাদের চিকিৎসকবৃন্দ, আমাদের সেবিকাবৃন্দ, আমাদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে এই হাসপাতালটা এই পর্যায়ে এসেছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্যে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্ট এবং সর্বোপরি পেডিয়াট্রিক্স এবং নিউনেটোলজি ডিপার্টমেন্টের সকলের অক্লান্ত পরিশ্রমকে আমরা রেকগনাইজ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামবাসীদেরকে যারা তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে এসেছেন। আমাদের প্রতি তাদের আস্থা আছে, আমাদের আস্থার জন্য তাদেরকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিউ একটি অত্যন্ত স্পেশালাইজড এরিয়া।
এখানে আমরা সাধারণত প্রিম্যাচুর বেবি থেকে শুরু করে আমরা টার্ম বেবিদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং এখানে প্রথমে আসলে আমরা তাদেরকে প্রাথমিক ইনভেস্টিগেশন করি এবং তাদেরকে সেই অনুযায়ী আমাদের পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের এখানে আমরা যারা নিউনেটোলজিতে কাজ করি তারা প্রত্যেকেই বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, প্রায় 15 থেকে 20 বছর ধরে তারা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাকে আমরা এখানে কাজে পরিণত করেছি এবং আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে আমাদের এক্সপিরিয়েন্সকে একত্রিত করে আমরা এই প্রিম্যাচুর বেবিদেরকে সেবা দিয়ে থাকি। আল্লাহর অশেষ রহমত, আমাদের এখানে প্রিম্যাচুর বেবিদের আউটকাম অত্যন্ত ভালো। আমরা এখানে আমাদের এই কার্যক্রমকে আরো গতিশীল করবার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের শ্রম, এক্সপেরিয়েন্স এবং আমাদের হসপিটাল অথরিটির সাহায্য নিয়ে আমাদের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই কার্যধারা অব্যাহত থাকবে। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এনআইসিইউ এবং পিআইসিইউ প্রথম থেকেই চেষ্টা করেছে উন্নত দেশের সেবা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি উন্নত বিশ্বের যে ধরনের সেবা এনআইসিইউ এবং পিআইসিইউতে থাকে সেই সেবা এখানে দেওয়া হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি, টেকনোলজি, স্কিল ম্যান পাওয়ার সবই আমরা এখানে ব্যবস্থা করেছি যেন একটা প্রিমেচুর বাচ্চা যে সে 26 সপ্তাহ পরে জন্ম নেওয়া যে কোনো বাচ্চা এখানে এসে যেন তার সর্বোচ্চ চিকিৎসাটা পেতে পারে। এই লক্ষ্যেই আমরা একটা টিম নিয়ে আজকে কাজ করছি গত 5 বছর ধরে। আমরা সফলতার সাথে প্রায় 1000 বাচ্চাকে আমরা বিভিন্ন হসপিটাল থেকে ক্রিটিক্যাল বেবি হিসেবে ট্রান্সপোর্ট করেছি এবং এর মধ্যে প্রায় 70 থেকে 80% সাফল্যের সাথে তারা সার্ভাইভ করে এখান থেকে চলে গেছে। আমাদের এই সফলতার পিছনে কারণ হলো আমাদের টিম ওয়ার্ক, স্কিল ম্যান পাওয়ার এবং উন্নত যন্ত্রপাতি, যা এই মুহূর্তে অন্যান্য সেন্টারগুলোতে তেমন একটা নেই। এই ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হলো যখনই কোনো একটা মায়ের প্রিমেচুর বাচ্চার জন্ম হওয়ার সম্ভাবনা থাকবে তখন যেন ওই মা অথবা ওই মায়ের যে ডক্টর যার অধীনে উনি আছেন এমন একটা সেন্টারে এই বাচ্চার ডেলিভারি হওয়া উচিত যেখানে এই বাচ্চার সমস্ত চিকিৎসাগুলো নিশ্চিতভাবে পেতে পারে। প্রত্যেকটা প্রিমেচুর বাচ্চার যেমন বেঁচে থাকার অধিকার আছে এবং তার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকার আছে। ধন্যবাদ।